ইতিহাসের একটা ভিন্ন ডিস্টর্টে যারা বিশ্বাসী তারা এই ধরনের এক ধরনের পথ তৈরি করে। সেই পথে শুনেছি, যেহেতু আমার প্রত্যেকটা পথই আসলে পড়ে দেখা হয়েছে। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আরেকটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিতে চাই, তাহলে আমার কাছে মনে হয় অল্প কথাতে জিনিসটা শেষ হয়ে যাবে। 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু কেন অন্যদের মতো স্থানান্তরিত হননি, ভারতে চলে যাননি, সেটার ব্যাখ্যা মুক্তিযুদ্ধের পরে আলোচনা হয়েছে, দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটার ব্যাখ্যাও দিয়েছেন নানান ভাবে, যে তিনি তিনি যদি সেখানে ধরা দিতেন তাহলে ম্যাসাকারটা কোন লেভেলে হতো, প্রত্যেকটা বাসাতে বাসাতে খোঁজা হতো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে স্বাধীনতা স্থপতি পালান না, এটা হচ্ছে কথা। তাকে অবৈধভাবে গ্রেফতার করতে এসছে। তিনি কোনো গেরিলা যোদ্ধা না যে তিনি গেরিলা আপনার ফিদেল ক্যাস্ট্রোর মতো পাহাড়ে গিয়ে সেখানে বন্দুক দিয়ে যুদ্ধ করবে। তিনি অবৈসংবাদিত একটি দেশের নেতা, মাথা রাখতে হবে তার পজিশন। আমি সবকিছু বাদই দিলাম, আপনার ধরেন সমস্ত চিন্তা ভাবনা, আমি তারা যে চিন্তা ভাবনা করছে অর্থাৎ ইতিহাসের সমান্তরালে যারা ডিস্টর্ট করছে, আমি তাদের ইতিহাসটা এই জায়গাতে ধরলাম। ধরা যাক তিনি ইচ্ছা করে ধরা দিয়েছেন, কেমন। মজার ব্যাপার হলো, আমরা ইতিহাসের আরেকটা অংশ আমরা দেখব, তাহলে বুঝতে পারবো ঘটনা। সেটা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট। আমার কাছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যেসব কাগজপত্র আছে, সাক্ষী সাবুত আছে, সমস্ত কিছু পড়বার পরে, বিশেষ করে সেই সময়ের স্মৃতিচারণমূলক লেখা পড়বার সময়, বিশেষ করে আপনার মেজর জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে নাসির উদ্দিন, তারপরে এরকম অসংখ্য নাম আমি বলতে পারবো, গোটা 200-300 বই পড়ার পর আমি যেটা বুঝতে পেরেছি যে বঙ্গবন্ধুর হাতে 40 থেকে 45 মিনিট সময় ছিল ভোর 4:30 থেকে ওই বাসা থেকে, মানে ধানমন্ডি 32 থেকে চলে যাওয়ার। একদম মানে সলিড একটা টাইম তার ছিল। মানে আমার অন্ততপক্ষে সাক্ষীরা যা বলেছে, আপনার বিশেষ করে ওই প্রত্যক্ষদর্শীরা, যেমন AFM মহিতুল ইসলাম, রমা, সেলিম, ওই বাসাতে যারা কাজ করতেন, তারপরে যারা বেঁচে ফিরেছেন, কাজের যারা ব্যক্তিরা ছিলেন, তাদের প্রত্যেকের সাক্ষ্যে আমার এতটুকু মনে হয়েছে যে পাশের বাসার যে বাসাটা আছে, অর্থাৎ 678 নম্বর যে বাসাটা, সেই বাসা দিয়ে উনি ইজিলি চলে যেতে পারতেন, পালিয়ে যেতে পারতেন। তার কাছে 45 মিনিট, 40 থেকে 45 মিনিট সময় ছিল, তিনি পালান নাই। এর মানে হলো ওই সময়টাতে নিজের যান বাঁচানোর জন্য পালিয়েছে, এই কথাটাই তো বলা হয়। তো এইবার তো তাকে মেরে ফেলতেই এসেছে, তিনি পালাননি কেন? অর্থাৎ এই মানুষটির এই মানুষটির পালানোর ধাতটাই ছিল না। মানে এই 1975 সালকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে দেখবেন 1971 সালটা আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা যাবে না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবে। এবং মজার ব্যাপার হলো, আরেকটা ব্যাপার এখানে একটু সম্পূরকভাবে যুক্ত করা প্রয়োজন, ভবিষ্যতে এইসব ইতিহাস সামনে আসবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু একই ঘটনা ঘটিয়েছিলেন 5ই আগস্টে। তিনি এখানে যাবেনই না। ওইখানে তিনি যাবেন না মানে উনি বলেছেন যে ওনাকে যদি মেরে ফেলা হয়, যেন এখানেই মেরে ফেলা হয়। তিনি ওইখানে দাঁড়িয়ে থাকবেন। এবং ওই মুহূর্তটার বর্ণনা আমি যাদের কাছ থেকে পেয়েছি, বিশেষ করে 5th অগাস্ট, অ্যাটলিস্ট ওই আশেপাশে, উনার আশেপাশে যেই কতজন মানুষ ছিলেন, আমি 7 থেকে 8 জন হবে, 8 জন হবে মনে হয়, প্রত্যেকে বলেছেন যে উনাকে সিম্পলি এক পর্যায়ে, আমি নাম বলবো না, বললে তারা তো কোনো চাকুরিতে আছে, এক পর্যায়ে পায়ে ধরেছে উনার, যে আমি শুধু আপনার জানটা ভিক্ষা চাই আপা বা স্যার, প্লিজ আপনি চলুন। এই অবস্থাতে মানে হচ্ছে যে ওনারা এমন এমন একটা ফ্যামিলি বিলংস করেন যে আমি একটা ঘটনা ঘটেছে এটার জন্য আমি পালিয়ে যাব, এই জিনিসটা ওনাদের মধ্যে নাই, কমপ্লিটলি নাই। বঙ্গবন্ধুর 15ই আগস্ট বিবেচনা করতে হবে আপনার 1971 সালের 25শে মার্চ, ওই গুজবটাকে রোধ করবার জন্য। এই হলো আপনার ঘটনা। এবং ডালিমের যেই সাক্ষাৎকারটা আছে, সেই সাক্ষাৎকার নিয়ে যদি আপনি আরো স্পেসিফিক কোশ্চেন আরো ক্যাটাগরিতে করেন, নিশ্চয়ই আলাপে উঠে আসবে। ডালিমের এই সাক্ষাৎকারে অনেকগুলো সেগমেন্ট আছে যেগুলো কমপ্লিটলি মিথ্যা। এবং আপনাকে পাল্টা প্রশ্নই করা যাবে। যেমন একটা প্রশ্ন আমি ছুড়ে দেই, বক্তারা নিশ্চয়ই আলোচনা করবে। সেটা হলো, ডালিম বলছে, মাথায় রাখতে হবে ডালিম হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকারী একজন, এবং আত্মস্বীকৃত হত্যাকারী। একটা আত্মস্বীকৃত হত্যাকারী তার হত্যার ঘটনা খুবই গৌরব নিয়ে বলছে। এই কথাটা আপনাকে প্রথমে মাথায় রেখে আগাতে হবে। খুন, একটা খুনি, এই খুনিটি বলছে যে আপনার 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারা বুঝে ফেলেছিল যে এই যুদ্ধ ভারতের, এটি বাংলাদেশের যুদ্ধ না, ভারতের আসলে চালের কারণেই যুদ্ধটা হচ্ছে। এটা সে মুক্তিযুদ্ধের সময় বুঝেছে, এটা হচ্ছে তার বয়ান।
একদম সশরীরে সে বয়ান দিয়েছে, যদি সেটা ডালিম হয়ে থাকে। আচ্ছা, সেখানে সে বলেছে যে তারা একটি সেনা পরিষদ গঠন করে তখনই, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়, যেই সেনা পরিষদ একটা 25 বছর মেয়াদী একটা পরিকল্পনা করেছে। পরিকল্পনা হচ্ছে এমন যে বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করতে হবে। খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী, মুক্তিযুদ্ধ তখনও শেষ হয়নি, আমরা জানিও না বাংলাদেশ জিতবে না হারবে, বাংলাদেশ কি পাকিস্তানের পাকিস্তানের করদ রাজ্য হবে কিনা, বঙ্গবন্ধুকে মেরে ফেলবে কিনা, তখন বঙ্গবন্ধুর বিচার চলছে। এর মানে হলো ডালিম ভালোভাবেই জানতো যে বাংলাদেশ স্বাধীন হবে, বঙ্গবন্ধুর বিচারের ব্যাপারটাও তার হয়তোবা মাথাতে ছিল, এবং সে কিন্তু মুক্তিযুদ্ধ জয়েন করেছে পাকিস্তান থেকে এসে, পরে, সাথে সাথে না। আমরা অনেকবার বলেছি যে ডালিম, নূর এরা হচ্ছে আপনার পাকিস্তানি আইএসআই এর এজেন্ট গুলো মুক্তিযুদ্ধে এসেছে। আমরা অসংখ্যবার বলেছি, মানুষ হেসে উড়িয়ে দিয়েছে, আরে ভাই কি বলেন, এটা হতে পারে কিনা। এখন যেই মানুষটা মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করছে যে বঙ্গবন্ধুকে মেরে ফেলবে, এটা আমার কথা না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আমার, মানে আমাকে আর কিছুই বলতে হচ্ছে না, সে নিজেই বলেছে যে আমরা 25 বছর মেয়াদী প্ল্যান করেছি, এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁইয়ে আপনার শপথ নেওয়ানো হয়েছে যে তিনিও তাদের দলে আছে এবং এই কথা কাউকে বলে দেবে না। এখন আপনি আমাকে বলেন তো, মুক্তিযুদ্ধের সময় যদি প্ল্যান করা হয় যে সরকার আসলে তাকে খুন করে ফেলা হবে, বঙ্গবন্ধুকে খুন করে ফেলা হবে, উৎখাত করা হবে, তাহলে এর পরে কি হয়েছে না হয়েছে, বঙ্গবন্ধু বাকশাল বাকশাল আপনার যে পদ্ধতি চালু করেছেন সেটার কারণে নানান ধরনের অপরাধের কথা যে তারা বলে, তাদের কথিত অপরাধের কথা, সেগুলো কি আসলে টেকে, যুক্তিতে টেকে? আমি যদি আপনাকে প্ল্যান করি এখন যে আপনাকে আমি খুন করে ফেলবো, 10 দিন পরে যদি আপনার কোনো কর্মকাণ্ডের ছুতো আমি ধরি যে উনি এইটা করেছে ওইটা করেছে, সেই কারণে উনাকে আমি খুন করেছি, এবং পরবর্তীকালে জানতে পারা যায় যে আমি খুনের পরিকল্পনা করেছি আজকে, তাহলে আপনি পরে কি করলেন না করলেন এগুলো তো একেবারে আলোচনাতেই আসে না। এই হচ্ছে আমার পজিশন। ফলে আপনার প্রশ্ন যেটা, যে বঙ্গবন্ধু নিজে থেকে ধরা দিয়েছেন, এটা করেছেন, সেইটাকে বুঝতে হলে 1975 সালের 15ই আগস্ট আপনাকে বুঝতে হবে যে মৃত্যুর সামনে দাঁড়িয়েও তিনি পালাননি, এবং যারা খুন করতে এসেছিল তাদেরকে ধমক দিয়ে বলেছে তোরা কি চাস। খুনির সামনে বুক পেতে দিয়ে কেউ বলতে পারে তোরা কি চাস, তাহলে এই মানুষটার পালানোর ধাতই ছিল না। অনেক ধন্যবাদ।